ভোগ বিলাসিতার আখড়া। এটাকে জনাব শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ রহমান যেভাবে ভোগ বিলাসিতা করে কুক্ষিগত করে রেখেছে, সে ওখানে চাকরি দিয়েছে কাকে? তার ভাই বন্ধু যাদের পেয়েছে, আশেপাশে আত্মীয় স্বজন, ভাই বন্ধুরা তাদের গার্লফ্রেন্ড, তাদের গার্লফ্রেন্ডরা তাদের বন্ধু। একেবারে যেন মাঝে মাঝে মনে হয় এটাকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন না দিয়ে মীর মুগ্ধ ফাউন্ডেশন দেওয়া উচিত ছিল হয়, অথবা ভোগ বিলাসিতার ফাউন্ডেশন দেওয়া উচিত ছিল। কারণ হলো যেভাবে বলতেছেন যে ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাহলে তো এটা ক্লাব হয়ে গেল, এটা তার ফাউন্ডেশন। ওয়ান কাইন্ড অফ আপনারা তদন্ত করে দেখেন, বিগত আমি টকশোগুলোতেও বলেছি, ওখানে শহীদ পরিবারের 2-3 জন ছাড়া কেউ চাকরি করে না। যারা চাকরি করে, আমি তথ্য ভবনে নাহিদ ভাইকেও বলেছি, সব জনাব স্নিগ্ধ রহমান তার ভাই বন্ধু সহ আত্মীয় স্বজন যা আছে, তার ভাই মুগ্ধের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, তারাই ওখানে চাকরি করে। এবং এরকম, এটা কি দুঃখ বলবো না সুখ বলবো আমি জানি না, ওখানে যারা জব করে, ইন্টার পাস করা, কেউ অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, তারাও এখন কর্মকর্তা। ঠিক আছে। আর শহীদ পরিবারের যে 2-3 জনকে চাকরি দিয়েছে, তাও তারা খুব হাত পায়ে ধরে তাদেরকে কাউকে দিয়ে রাখছে, ওই যে আপনার রিসিপশনে বসায় রাখছে, কাউকে দিয়ে মনে করেন ওই নাম এন্ট্রি করাচ্ছে। ঠিক আছে। তাদেরকে ন্যূনতম, মানে তারা কি বলবো, না দিলে যে নয়, তারা পায়ে ধরে 3 জন চাকরি নিচ্ছে, আর বাকি সব তাদেরই লোক। জনাব স্নিগ্ধ রহমান তার ভাই বন্ধু আত্মীয় স্বজন যা আছে 14 গোষ্ঠী দিয়ে ভরায় ফেলছে। এটা আমি নাহিদ ভাইয়ের কানেও দিয়েছিলাম। ঠিক আছে। নাহিদ ভাই তখন আশকারা দিয়ে নাহিদ ভাইয়ের পৃষ্ঠপোষক, আশীর্বাদ পুষ্টই ছিল জনাব স্নিগ্ধ রহমান। ওই দিনকে আমি সেটাও বলেছি নাহিদ ভাইকে দেখা হওয়ার পরে। আসলে তাকে নিয়ে আমি বার্তালাপ করতে চাই না, তারপরও 2-একটা কথা না বললেই নয়। আপনি যেটা বললেন যে তাকে নমিনেশন দিয়েছে শহীদ পরিবারের পক্ষ থেকে, আমি ফার্স্ট অফ অল জিজ্ঞাসা করব, শহীদ পরিবারের পক্ষ থেকে কেন দেওয়া হবে? তাকে আমাদের প্রতিনিধি কে বানিয়েছে? নাম্বার 1, হোয়াট ডু ইউ মিন বাই রিপ্রেজেন্টেটিভ? আমি বলতে চাই, হি ইজ দ্য অনলি সিঙ্গেল মেম্বার অফ দ্য মার্টার ফ্যামিলি, বাট হি ডাজেন্ট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হোল মার্টার ফ্যামিলি। সে শুধুমাত্র শহীদ পরিবারের একজন মেম্বার, সে শহীদ পরিবারের প্রতিনিধি হতে পারে না। প্রতিনিধি কাকে বলে আপনি যদি চিন্তা করতে যান, প্রতিনিধি হলো যে তার সুখ দুঃখে পাশে থাকে, তাকেই বলে প্রতিনিধি। আজকে যখন আমরা সবচেয়ে বড় কথা যদি বলতে যাই, প্রথম থেকে যখন শহীদ পরিবারের দুঃখ দুর্দশার 10টা দাবি আমরা উপস্থাপন করেছিলাম, তার বাবা সহ ছিল, স্নিগ্ধের বাবা সহ ছিল, ইয়ামিনের বাবা ছিল, ফারহান ফায়েজের বাবা সহ, আহনাফের মা, তারপরে আলভির বাবা, নাফিসের বাবা, এরকম আমরা 10-15 জন সকল শহীদ পরিবার থেকে, এক দেশের শহীদ পরিবার থেকে ডাটা কালেক্ট করে যে আমরা 10টা দাবি তুলেছিলাম। সেই দাবির বিপক্ষে যেমন ছিল নাহিদ ভাই, জনাব স্নিগ্ধ রহমান তথ্য ভবনে সবার সামনে 40টা শহীদ পরিবারের সামনে দাঁড়িয়ে সে বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, আমি আপনাদের কোনো দাবির পক্ষেই না। তাহলে আমি প্রশ্ন করতে চাই, সে কিভাবে আমাদের প্রতিনিধি? আপনার কথার পারছিছে। ঠিক আছে। নাম্বার 2, আমরা শহীদ পরিবারের ন্যায্য দাবি নিয়ে শাহবাগ অবরোধ করেছিলাম, যেখানে সে ছিল না, বরঞ্চ তাদের পক্ষের লোক না করেছে এখানে যাবেন না। তাহলে তারা কিভাবে প্রতিনিধি হতে পারে? নাম্বার 3, আমরা কত সংবাদ সম্মেলন করেছি, কত আন্দোলন করেছি শহীদ পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে, কখনো সে ছিল না, তার পরিবার ছিল না, তাহলে সে কিভাবে আমাদের প্রতিনিধি হতে পারে? নাম্বার 4, আমরা জুলাই সনদ নিয়ে কত মাইর খাইলাম, লাঠির পিঠা খাইলাম, কত কিছু খাইলাম। জনাব স্নিগ্ধের এই আহনাফের মা পেটে লাথি খাইলো, আলভির বাবা হার্ট অ্যাটাক করলো, জনাব স্নিগ্ধ সহ তার পরিবারে কেউ ছিল না, এসবে আন্দোলনে কখনো ছিল না, বরং আমাদের বিপক্ষে অবস্থান করেছে, শহীদ পরিবারের বিপক্ষে। সে কিভাবে আমাদের প্রতিনিধি হতে পারে? আজ পর্যন্ত বড় কথা হলো, সে তার ভাই হত্যার মামলাই করেনি, বিচারই চায় না, বিচারের জন্য কখনো আমাদের এক কাতারে আইসা দাঁড়ায়নি। সে কিভাবে আমাদের প্রতিনিধি হতে পারে? একটু কি এক্সপ্লেইন করবেন? জনগণের কাছে আমি তুলে ধরতে চাই, তাকে আমাদের মাথা বেচতে দিব না। সে বললাম তো, সে শুধু শহীদ পরিবারের একজন সদস্য হিসাবে যদি তাকে কোনো দল নমিনেশন দিতে পারে, মনোনয়ন করে, এটা তার দলের বিষয়। কিন্তু শহীদ পরিবারের প্রতিনিধি হিসাবে কোন দল যদি তাকে নমিনেশন দিতে চায়, আমরা ভেটো দিব, বাধা দিব। আরেকটা দুঃখজনক বিষয় হলো, সারা বাংলাদেশে শহীদ পরিবার
মুগ্ধের ভাই হিসেবে হ্যাঁ, দিতে সে পারে। মুগ্ধ ভাই হিসাবে নিতে পারে, সে শহীদ পরিবারের মেম্বার হিসাবে নিতে পারে, কিন্তু আমাদের প্রতিনিধি হিসাবে সে কখনো ছিল না। সারা বাংলাদেশে শহীদ পরিবার নিয়ে আমাদের একটা জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি অ্যাসোসিয়েশন আমাদের আছে। সেটার যখন আমরা তার বাবাকে প্রথম যখন আমরা ভাইস চেয়ারম্যান রাখতে চেয়েছিলাম, তার ভাই আমাদেরকে ফাউন্ডেশনের নিচে দাঁড়ায়, সে তো প্রথম ভেটু দিছে, না না আপনারা কেন করবেন এটা, আপনাদের করা দরকার নাই। এবং তার ভাই বলেছে আমাদেরকে, ফাউন্ডেশনের নিচে আবুল হাসান আঙ্কেল ছিল আর আমরা 4-5 জন ছিলাম, বলল কি না আমার পরিবারে কেউ আপনাদের সংগঠনে থাকতে চায় না। প্রশ্নটা বুঝেন, সংগঠনটা সারা বাংলাদেশে শহীদ পরিবারের, এবং কি আমাদের সংগঠনের নিবন্ধন হয়েছে আলহামদুলিল্লাহ, সরকারি নিবন্ধন আমরা পেয়েছি। সেই এমন একটা সারা বাংলাদেশের আমাদের বিভাগীয় কমিটি আছে, জেলা ভিত্তিক কমিটি আছে, সেই শহীদ পরিবার আমরা একত্রিত আছি। সেই একত্রিত একটা পরিবার থাকতে চায়নি তার বড় ভাই, তার বড় ভাইয়ের নামটা হলো কি জানি আমার এখন মাথায় আসতেছে না, ঠিক আছে, ওই ভাই আমাদেরকে, জি না দীপ্ত দীপ্ত ভাই আমাদেরকে বলেছে না না আমার পরিবারে কেউ থাকবে না আপনাদের সাথে, তাহলে তারা কিভাবে আমাদের প্রতিনিধি হতে পারে? এটাই আপনি বলেন, মাথার কত বেচবে? আপনারা দেশবাসী জানুক, দেশবাসী কি বলে কমেন্টে আপনারাও দেখেন, ঠিক আছে, কে শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া বলতেছে, বা কে কুটুক্তি করতেছে এসব। হ্যাঁ, পাম তেলের বাজারে গেলে আপা গেলে আমি বুঝতে পারি যে তেলের দাম কেন হুর হুর করে বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এখন আবার কেউ লিখে লিখে বক্তৃতা পড়ে, সেটাও দেখি। আসলে এগুলো এই দুঃখ দুর্দশা আমি বলে শেষ করতে পারবো না। সর্বোপরি এটাই বলবো যে সে শুধু মুগ্ধের ভাই হিসাবে অথবা একজন শহীদ পরিবারের সদস্য হিসাবে যদি তাকে সিঙ্গেলি কেউ নমিনেশন দেয় দিতে পারে, কিন্তু এটা দেশ ও জাতিকে এবং প্রত্যেকটা দলকে জানা দরকার যে সে কখনো আমাদের প্রতিনিধি ছিল না, ফাউন্ডেশনে বসে লুটপাট আর ভোগ বিলাসিতা করে গেছে, আমাদের প্রতিনিধি কখনো ছিল না, তাই তাকে আমরা আমাদের প্রতিনিধি মানি না। নাম্বার 2 নাম্বার কথা হলো এই যে ফাউন্ডেশনের কাজ কি? শহীদ এবং আহত পরিবার নিয়ে কাজ করা। আবুল হাসান আঙ্কেল যখন অসুস্থ হলো, হ্যাঁ, শহীদ পরিবারের নাম ভাঙায়া সিম্পিতি ট্যাগ লাগায়া চতুর্পাশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে, এই যে টাকা নিতেছে, ওখানে 65 জন কর্মকর্তার কাজ কি? নাম্বার 1। নাম্বার 2 হলো ওই লাখ লাখ টাকা নিচ্ছে। এই যে লাভলি আপা বর্ণনা দিলেন ওনার পরিবারে কি রকম দুঃখ দুর্দশা হয়েছে। আমি এটাই আসতেছি, আমি আপা সহ লাভলি আন্টি সহ আবুল হাসান আঙ্কেল, আমি একটু বলে নেই, আমি সেটা হলো আপনি দেখেন এখানে যে জুলাইটাকে বেচতে বেচতে তলাতে গিয়ে ঠেকেছে বললেই চলে। জুলাইটা যে বেচা সিম্পিতি কোনো কোম্পানিকে যদি বলে যে আহারে শহীদ পরিবার আর আহত পরিবারের জন্য টাকা চাই, ঠিক আছে, তারা ওই সিম্পিতিতে দিয়ে দিবে, কিন্তু এই টাকাটা কি পারপাসে খরচ করে? অফিস চালাইতে নাকি প্রত্যেক মাসে তাদের 35 থেকে 40 লক্ষ টাকা লাগে। তাদের কাজ কি ওখানে? কোনো কাজ নাই, কোনো শহীদ এবং আহত পরিবারের পাশে দাঁড়ায় না। যেমন দেখেন ওনার সন্তানটা, ঠিক আছে, হাজার কোটি কোটি টাকা চতুর্পাশ থেকে আসতেছে, ওনার সন্তানটা মৃত্যু সজ্জায়, যদি এটা শহীদ পরিবারের জন্য হতো কেন ওনার জন্য 2টা টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিল না? জাতির কাছে প্রশ্ন। আবুল হাসান আঙ্কেল হার্ট অ্যাটাক করেছে, ওনার হার্টে রিং বসানো লাগছে, প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়েছে। আমি বর্তমান সিইও কে ফোন দিয়ে বললাম যে স্যার আঙ্কেলের তো এই অবস্থা, আমি 3 দিন ফোন দিয়েছি ওনাকে, আমি বললাম আঙ্কেলের এই অবস্থা, ওনাকে কি কিছু টাকা ডোনেশন করা যায় স্যার? তখন উনি আমাকে বলল যে না না রবিউল, এটা আমরা করতে পারবো না, যদি আমরা এটা করি তাহলে এটা একটা ট্রেডিশন হয়ে যাবে, তাহলে অন্য কোনো শহীদ পরিবার অসুস্থ হলে আমাদের কাছে টাকা চাইবে। তাহলে বলেন এই ফাউন্ডেশনটা কি শহীদ পরিবারের ফাউন্ডেশন নাকি ভোগ বিলাসিতা লুটপাটের আখড়ার ফাউন্ডেশন? দেশ ও জাতিকে এগুলো জানাতে হবে যে এই যে মানুষের কাছ থেকে যে টাকা পয়সা গুলো আনতেছে, আমাদের নাম বিক্রি করে করে বেচে বেচে, মাথা বেচতে বেচতে, রক্ত বেচতে বেচতে, শহীদদের নাম বেচতে বেচতে একটা লুটপাটের আখড়া যে করলো, সেই লুটপাটের আখড়া কোন শহীদ পরিবারের দুঃখ দুর্দশার সময় পাশে ছিল? আপনার এবং দেশ ও জাতির কাছে, বড় বড় কোম্পানির কাছে এবং কি দেশের বড় বড় বিজনেসম্যানদের কাছে আমি এই কথাগুলো, দুঃখগুলো তুলে ধরতে চাই যে সিইও যদি এই কথা বলতে পারে যে রবিউল, এখন যদি আমি একজনকে আমরা সহযোগিতা করি, ট্রেডিশন হয়ে যাবে, অন্য শহীদ পরিবারও হাত বাড়াবে, টাকা চাইবে, এটা ট্রেডিশন হয়ে যাবে, এটা দেয়া যাবে না, হাত দিল না, সহযোগিতা করলো না। ফাউন্ডেশনটাই তো হয়েছে শহীদ পরিবারের জন্য, তাহলে এটা ট্রেডিশন এটা আমি আরেকটা কথা বলি, হাস্যকর বিষয় হলো, এটা আমার চাপা বাইরানি না, কারণ হলো এই কথাটা যখন স্যার বলেছে আনফরচুনেটলি এটা রেকর্ড হয়ে গিয়েছিল, এভিডেন্স আছে।
স্যার এভিডেন্স যে আছে। কথাটা বলেছিল, তবে বর্তমান সিইও স্যার ভালো মানুষ, উনি একজন আর্মি পার্সন, কিন্তু উনি যে কথাটা বলেছে, হ্যাঁ, হুম, এটা রেকর্ড হয়ে গেছে। তাহলে বলেন, যদি শহীদ ফাউন্ডেশন হয়ে থাকে, শহীদ পরিবারের পাশেই না দাঁড়ায়, 2 4 10 20 30 হাজার টাকা দিয়ে তাদের দুঃখের সময় না থাকতে পারে, তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে আনতেছে, তাহলে এই টাকা কোথায় যায়? আপনি কি বলবেন না, এক্সপ্লেনেশন করবেন না যে এটা লুটপাটের ক্ষেত্রে যাচ্ছে? এটা কোথায় যাচ্ছে? এই পর্যন্ত যত হিসাব দিয়েছে 120 কোটি টাকা ডক্টর ইউনূস স্যার এবং আসিফ ভাইয়ের মন্ত্রণালয় সহ যেখান থেকে আনছে 2-3টা জায়গার হিসাব দিয়েছে। কিন্তু প্রত্যেকটা কোম্পানি থেকে, প্রত্যেকটা গ্রুপ থেকে, প্রত্যেকটা বিজনেসম্যান থেকে, প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে টাকা এনেছে। জনাব স্নিগ্ধ রহমানের শাসন আমল থেকে শুরু করে যোগাযোগ মন্ত্রণালয় থেকে টাকা এনেছে, দুর্যোগ থেকে টাকা এনেছে, সমাজ কল্যাণ থেকে টাকা এনেছে, সব জায়গা থেকে টাকা এনেছে। এই টাকার হিসাব কোথায়? এর জন্য বললাম যে আপা জুলাইটাকে বেচতে বেচতে তলায় গিয়ে ঠেকেছে, আর পানি বেচতে বেচতে বঙ্গোপসাগর দিকে তাকালেই দেখবেন পানি সব খালি হয়ে শেষ হয়ে গেছে। আর বিচারের কথা যদি আসি, একটা বিচার দেখায়া এটা যাক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ওই যে একটা কথা বলে না যে শৈবাল দিঘিরে কয়, দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। আজকে ১.৫ বছরে মাত্র একটা রায় দিয়েই মনে হয় যে কি আহামরি এলাহি কাণ্ড গঠন করে ফেলেছে। তারপরেও আমরা সরকারের কাছে আরো আশাবাদী থাকবো, প্রসিকিউশন টিমের কাছে আশাবাদী থাকবো যে স্যার আপনারা আরো জনগণকে যেই সাহসিকতা দেখিয়ে যেটা করেছেন, খুব দ্রুত বাকি বিচারগুলো জনগণকে আপনারা আরো ৩-৪ মাসের মধ্যে জনগণকে ভালো আরো রেজাল্ট দিয়ে, এরকম ১০-২০টা বড় বড় মামলার রেজাল্ট দিয়ে দেশের মানুষকে ঠান্ডা করে যান। যেই মায়েদের অন্তর জ্বলতেছে, অন্তরের মধ্যে আগুন জ্বলতেছে, তাদের